নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি গীতা এলএলবি নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন ভজন মিত্তির বলছে, ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে, অগ্নিজিৎ মুখার্জি ফাঁদে পড়েছে। এবার কি হবে অগ্নিজিৎ মুখার্জি? প্রত্যেক নিউজ চ্যানেলে, প্রত্যেকটা পেপারে, সবখানেই আমার নাম লেখা থাকবে, ভজন মিত্তির ইজ দ্য বেস্ট। অগ্নিজিৎ মুখার্জির থেকেও ভজন মিত্তির ইজ দ্য বেস্ট। আই এম দ্য বেস্ট অগ্নিজিৎ মুখার্জি। এরপর অন্যদিকে দেখা যায় গীতা, সে রান্না করতে করতেই পদ্মর আর ওই আয়া সেন্টারের মহিলার কথা ভাবতে থাকে। সে কিছুতেই এই ক্যালকুলেশনটা মিলাতে পারছে না। এরপর ঠাম্মি এসে বলে, কী রে, তুই এখনও কি করছিস? এরপর গীতা বলে, আমি রান্না করছি। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ, সে তো তোর কখনই রান্না শেষ হয়ে গেছে, কিন্তু তুই এখন কি রান্না করছিস? তখন গীতা বলে, এখন আমি পনির আর ধোকার ডালনা এইটা রান্না করছি। এরপর ঠাম্মি বলে, এইসব কার জন্য? গীতা বলে, এটা আপনার জন্য। তখন ঠাম্মি বলে, আমার রান্না তো এখানে হয় না, আমি তো আলাদা করে খাই। গীতা বলে, জানি, কিন্তু আজ থেকে আপনার রান্না এখানেই হবে, আর আপনি সবার সাথে একসাথে বসে খাবেন। তখন ঠাম্মি বলে, ও মানবে না, অশান্তি করবে, কত কথা শোনাবে। তখন গীতা বলে, আপনি তো এক ঘরে পড়ে থাকেন, আর এক ঘরে পড়ে থাকতে দেওয়া চলবে না। আপনি সবার সাথে বসে এক টেবিলে খাবেন। আপনার বাড়ির বউরা তো আপনার খোঁজ করেই না, বউরা তো দূর, আপনার ছেলেরাও আপনার কথা জিজ্ঞেস করে না। হ্যাঁ, ছোটকা জিজ্ঞেস করে, কিন্তু ছোটকা তো আর হাত পুড়ে রেঁধে খাওয়াতে পারে না, তার জন্য এটা আমি করে দিচ্ছি। এরপর ঠাম্মি বলে, বাবা, যে কোর্টে এত জোর গলায় কথা বলে সবাই তাকে ভয় পায়, আর সে কিনা রান্নাঘরে এসে খুন্তি হাতে নিয়ে রান্না করছে। তখন গীতা বলে, তবে এবার বলুন, পুরুষদের দ্বারা কি এসব হয়? ঘর থেকে বার, মেয়েদের জুড়ি মেলা ভার। এরপর ঠাম্মি বলে, তাহলে তুই আমার সংসারে গ্রাস ধরছিস? তখন গীতা বলে, আমি গ্রাস টানতে চাই না ঠাম্মি, আমি তোমার পাশে থেকে, শাশুড়ি মায়ের পাশে থেকে আমি সবটা শিখতে চাই। আর আপনার ছেলে যদি বনো উলু হয়, তাহলে আমিও কিন্তু বাঘা তেঁতুল। এরপর ঠাম্মি গীতাকে বলে, হ্যাঁ রে, তোকে চিন্তিত দেখাচ্ছে কেন? তখন গীতা বলে, আমি বলছি ঠাম্মি। তখন গীতা ঠাম্মিকে বলে, ঠাম্মি, তুমি আমাকে একটা ক্যালকুলেশন মিলিয়ে দাও তো। এই যে আয়া সেন্টার থেকে মহিলাটা এলো, আর সে যে পদ্মকে ওর মামার বাড়ি নিয়ে গেল, কিন্তু সেটা অটো করে নিয়ে যাবে কেন? তখন ঠাম্মি বলে, কেন, হয়তো অটো থেকে আবার ট্রেনে করে চলে যাবে। তখন গীতা বলে, না ঠাম্মি, কোথাও খটকা তো একটা আছেই। পদ্মর মামার বাড়ি এখান থেকে বেশ অনেক দূর, যেতে যেতে প্রায় 6.5 ঘন্টা তো লাগবেই, কিন্তু পদ্ম 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ফোন করে বাবাকে এটা বলেছে যে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, আর ও কিনা বাড়িও পৌঁছে গেছে। তখন ঠাম্মি বলে, সে কি রে? তখন গীতা বলে, হ্যাঁ, তাই আমার সন্দেহ হচ্ছে। এরপর গীতা বড়বাবু ইন্সপেক্টর খাসনবিশকে ফোন করে। এরপর গীতা বলে, বড়বাবু, আপনি শিগগিরই ওই আয়া সেন্টারের মহিলার খোঁজ করেন, আর আমি আপনাকে সেই আয়া সেন্টারের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়েই আমরা জানতে পারবো। এরপর বড়বাবু বলেন, অগ্নিকন্যা, আপনি কি কিছু সন্দেহ করছেন? মানে কিসের ভিত্তিতে আপনি এটা শিওর হয়ে বলছেন? এরপর গীতা বলে, বড়বাবু, পদ্মর মামার বাড়ি যেতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে, কিন্তু ও 3.5 ঘন্টার মধ্যেই ফোন করেছে। বড়বাবু বলে, কি বলছেনটা কি? তখন গীতা বলে, হ্যাঁ, আমার শ্বশুরমশাইকে ও ফোন করে জানায় যে ও মামার বাড়ি পৌঁছে গেছে। আচ্ছা বড়বাবু, এইসবের মধ্যে আপনি কি কোনো খটকা খুঁজে পাচ্ছেন না? এরপর বড়বাবু বলে, হ্যাঁ অগ্নিকন্যা, খটকা তো একটা আছেই। বড়বাবু বলেন, ঠিক আছে অগ্নিকন্যা, আমি ওই আয়া সেন্টারের বিষয়ে খোঁজ নিচ্ছি। কিন্তু অগ্নিকন্যা, আপনার ঠিক কোন বিষয়ে সন্দেহ হচ্ছে? এরপর গীতা বলে, বড়বাবু, আমার মনে হচ্ছে পদ্ম কোনো একটা ট্র্যাপে পড়েছে, কারণ ওই কৃপান ব্যানার্জি বাবুসোনা এই বাড়ি থেকে অর্ধচন্দন খেয়ে বের হয়েছে না, আর এই কথাটাই তারা সহ্য করতে পারছে না, আর সেটা হলো কিরণকান্তি ব্যানার্জি। এরপর ইন্সপেক্টর খাসনবিশ বলেন, আচ্ছা অগ্নিকন্যা, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? এরপর গীতা বলে, কোথাও ভুল হচ্ছে না। একেই উকিল, আর তার উপর নারীর মন, নারীর ষষ্ঠ ইন্দ্রিয়টা না খুবই শক্তি হয়, ওরা সবটা বুঝতে পারে। আপনি খোঁজ নিন বড়বাবু। পরের দিন সকাল হলে অগ্নিজিৎ মুখার্জির
কোর্টে যাওয়ার সময় হয়, কিন্তু তিনি কোর্টে না গিয়ে বাড়িতে বসেই গীতার পুরনো কথা ভাবতে লাগে, আর তার অপমান যে কিনা গণেশ উকিল কোর্টে করেছিল সেই কথাগুলি তিনি ভাবতে লাগেন। ওনার এটাও মনে পড়ে যে যখন পদ্মকে নিয়ে যাওয়া হয়েছিল তখন গীতা ওনাকে বলেন, আপনারা কি পুরুষ মানুষ, এত স্বার্থপর হতে পারেন? সেই মুহূর্তে কেউ এসে বলে, আপনার কোর্টটা। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কে? তখন দেখা যায় গীতা আসে। গীতা এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি এখনও কোর্টে যাননি? এত কাজ পেন্ডিং পড়ে আছে, এত ফোন আসছেন, আপনি ফোনগুলো তুলছেন না কেন? আপনি তাড়াতাড়ি কোর্টে যান, আপনার জন্য বাইরে কত মক্কেল অপেক্ষা করছে। নিন, কোর্টটা পড়ুন, আর কোর্টটা পড়ে এক্ষুনি আপনি কোর্টে যান। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কোর্টে যাব কি যাব না সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না। দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। তুমি আমার কোনো বিষয়ে নাক গলাবে না। যাও গিয়ে নিজের চরকায় তেল দাও। এরপর গীতা বলে, নিজের চরকায় তো তেল দিচ্ছি। আপনিই তো নিজের লোক, আপনি আমার স্বামীর পিতা, আমার শ্বশুর মশাই, আর আপনি কিনা এখানে মুখ লুকিয়ে বসে আছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি একটু রেগে যায়, রেগে গিয়ে বলে, কি করে যাব আমি কোর্টে? হ্যাঁ, তোমরা যে নাটকগুলো করে এসেছো, তারপর আমি কোর্টে গিয়ে কি করে মুখ দেখাবো? এরপর গীতা বলে, মাত্র 2টো কেস হেরেছেন আর তার জন্যই এত আপসেট? আরও তো কেস আছে, সামনের কেসটা লড়ুন, আমার সাথে লড়াই করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে আপনি যতটা কেস লড়বেন আপনিই জিতবেন আর আমি হারবো। আপনি যদি সত্যের হয়ে কেসটা লড়েন তাহলে আমি হাসতে হাসতে হেরে যাব, বিশ্বাস করুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, জাস্ট শাট আপ। তুমি জানো আমি হাই পেইড লয়ার, আমাকে কত ফিস দেয় তারা? আর এমন সময় অগ্নিজিৎ মুখার্জির কাছে একটা ফোন আসে। বিলাসবাবু বলে একটি ভদ্রলোক অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেন। উনি এটা বলেন যে এবার থেকে আপনার আমার কেসগুলো লড়তে হবে না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আপনি আমার বরাবরের ক্লায়েন্ট, এখন আপনি কি করে এই কেসটা অন্য লয়ারকে দিয়ে দেবেন? এটা আপনি করতে পারেন না। এরপর বিলাসবাবু বলেন, আমি আপনার থেকেও ওকে বেশি পেমেন্ট করতেও রাজি আছি। এরপর অগ্নিজিৎ মুখার্জি এটা শুনে তো অবাক, উনি জানতে চাই কে সে। এরপর বিলাসবাবু বলেন, গীতা LLB। আর গীতার সামনে অগ্নিজিৎ মুখার্জি বলেন, গীতা LLB? এরপর অগ্নিজিৎ মুখার্জি এটা বলেন, হ্যাঁ, আমার পুত্রবধূ। এরপর গীতাকে ফোনটা দিয়ে বলে, নাও, তোমার ফোন এসেছে, এবার খুশি তো তুমি? প্রখ্যাত বিজনেসম্যান বিলাসবাবু তোমার সাথে কথা বলতে চাইছে। ওনার পারিবারিক নাকি কিছু একটা সমস্যা হয়েছে, আর সেই বিষয় নিয়েই উনি কেসটা নিয়ে তোমার সাথে কথা বলতে চাইছেন। আর উনি এটাও বলেছেন উনি নাকি আমার থেকেও বেশি তোমাকে ফিস দেবেন। এবার বুঝতে পেরেছো? তুমি আমার বাজার নষ্ট করে দিয়েছো, একটা কেস কিনা হেরেছি, তার জন্য আমার সবটা শেষ হয়ে গেল। তুমি আমার ব্যবসাটা নষ্ট করে দিয়েছো, তুমি আমার মার্কেট নষ্ট করেছো। নাও দেখো, তোমার সুদিন এসেছে। অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছো ইউ আর দ্য বেস্ট। নাও এবার পার্টি করো, সেলিব্রেট করো। এরপর গীতা ফোনটা নিয়ে বলে, বিলাসবাবু, আমি আপনাকে চিনি, কিন্তু আপনি হয়তো আমাকে চেনেন না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি এই কেসটা আমার শ্বশুর মশাইকে দিন, উনি হচ্ছে এই কলকাতার সেরা লয়ার। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলেন, শ্যাট আপ, আমি কারোর রেফারেন্স চাই না। আমি কি তোমাকে বলেছি রেফারেন্স করতে? আমার নাম কাউকে রেফার করতে হবে না, জাস্ট শ্যাট আপ, দাও ফোনটা দাও। এইসবের মধ্যে তো অগ্নিজিৎ মুখার্জি খুবই রেগে যান, রেগে গিয়ে বিলাসবাবুকে বলেন, বিলাসবাবু, এরপর থেকে আপনি ডিরেক্টলি গীতা LLBর ফোনে ফোন করবেন, কোনো মামলার বিষয়ে আপনি ডাইরেক্টলি ওর সাথে কথা বলবেন, আমার ফোনের মাধ্যমে নয়, প্লিজ বিলাসবাবু। আর এই কথাটা বলেই ফোনটা রেখে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বাচ্চাদের মতো ব্যবহার করা শুরু করে। উনি বলেন, আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, তাই না? এরপর থেকে বড় বড় ক্লায়েন্টরা এখন তোমার কাছে আসবে, এখন থেকে তো কোর্টে মহা আনন্দে যাবে, তাই না? তোমার জন্য আমার সব কিছু শেষ হয়েছে, আমার চোখের সামনে থেকে সরে যাও বলছি। এরপরই ঠাম্মি আসে। ঠাম্মি এসে বলে, এরকম করে ওকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস কেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, ব্রজবালা দেবী, আপনি এর মধ্যে নাক গলাবেন না। তখন গীতা বলে, প্লিজ, আমি এরকম কোনো কাজ করব না যাতে আপনার সম্মান হেট হয়। আপনি এইভাবে কোর্টের প্রসিডিংস ইগনোর করতে পারেন না। প্লিজ বাবা, আপনি কোর্টটা পড়ে নিন।
এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতার হাত থেকে সেই কোটটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেবে। এমন সময় গীতা বলে, প্লিজ বাবা, আপনি কোটটা ছুঁড়ে ফেলে দেবেন না। এইভাবে এই কোটটার অসম্মান করবেন না বাবা। এই কোটটা আমাদের মতো প্রত্যেকটা অ্যাডভোকেটের অলংকার। এটা পড়লে আইডেন্টিটিটাই বদলে যায়। আপনি এত বড় অসম্মান করবেন না বাবা। এরপর গীতা সে নিজেই অগ্নিজিৎ মুখার্জিকে কোটটি পরিয়ে দেয়। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, ব্যাস এবার আপনি লক্ষ্মী ছেলে হয়ে কোর্টে যান। আমি আপনার জন্য রাতের খাবার করে রেখেছি বাবা। আপনি ফিরে এলেই আমি আপনাকে নিজের হাতে ভাত বেড়ে তারপর আমি খেতে বসবো। এরপর গীতা এটাও বলে, বাবা আমি আপনার শত্রু নই, আমি আপনার পুত্রবধূ, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ, এই মুখার্জি বাড়ির বউ গীতা মুখার্জি। একটু পরে অগ্নিজিৎ মুখার্জির কাছে একটা ফোন আসে। ফোনটি ভজন মিত্তির করে। ভজন বললে, আমি ভজন বলছি অগ্নিজিৎ মুখার্জি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি তুমি আমার নাম ধরে ডাকছো? তোমার এত বড় সাহস? এরপর ভজন মিত্তির বলে, দাঁড়ান, একটা কথা শুনুন। এবার থেকে কৃপান ব্যানার্জির কেসটা আমিই লড়ছি, আর আমি সবটা হ্যান্ডেল করছি অগ্নিজিৎ মুখার্জি। বাই। গুরু দক্ষিণার ফিসটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেব। এরপর ভজন ফোনটা কেটে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, সব চলে যাচ্ছে, এক এক করে সব চলে যাচ্ছে। গীতা, ভজন ফোন করেছিল, তখন ভজন বলেছি যে এখন থেকে ও নাকি কৃপানের কেসটা ওই হ্যান্ডেল করবে। এরপর গীতা বলে, কোনো লাভ নেই, এই কেসটা যেই ছবে না 440 ভোল্টে একদম শেষ হয়ে যাবে। এই কেসটা যেই ছবে তার বিপক্ষে আমি দাঁড়াবো। আচ্ছা বাবা, আপনি একটা কাজ করতে পারবেন? আপনি প্লিজ পদ্মকে একটা ফোন করুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি ওকে ফোন করতে পারবো না, কিছুতেই না। তখন গীতা বলে, বাবা আমার সন্দেহ হচ্ছে যে কোথাও কেউ পদ্মকে ফাঁসিয়েছে, আর সেটা করেছে আপনাকে ফাঁসানোর জন্য। কোথাও একটা ট্র্যাপে জড়ে গেছে পদ্ম। এটা ওর সারা জীবনের বিষয় বাবা, আপনি প্লিজ ফোন করুন। প্লিজ বাবা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি নিশ্চিত ও কোনো একটা ট্র্যাপে পড়েছে। প্লিজ বাবা, আপনি ওকে ফোন করুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোনটা করে। এরপর দেখা যায় সেদিকে ভজনও আছে। ভজন পদ্মকে বলে, পদ্ম তোর ফোন এসছে, অগ্নিজিৎ মুখার্জি তোকে ফোন করেছে। ভজন বলে, কিরে ওর মাথায় যন্ত্রটা ধর যাতে কোনো ভুলভাল বলে না দেয়। তাকে ভয় দেখিয়ে ফোনটি রিসিভ করার কথা বলে। আর এখানেই পর্বটি শেষ হয়।